পাল্টা হামলায় 10 ভারতীয় নিহত। সামরিক ঘাঁটি ও যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। নিয়ন্ত্রণ রেখায় গোলাগুলি চলছে। They focused on dismantling the terrorist infrastructure and disabling terrorists likely to be sent across to India. A lot of damage that is coming across the line of control of their bunkers, of their posts, of their units and other locations. ভারতের হামলা লজ্জাজনক আখ্যা ট্রাম্পের। সংযত হওয়ার আহ্বান চীনের। হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ। Now it's a shame we just heard about it just as we were walking in the doors of the Oval. Make no mistake, a military solution is no solution. নিরাপত্তা ঝুঁকি ও অর্থনৈতিকভাবে বেশি ক্ষতির মুখে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো। আলোচনায় সংকট সমাধানের পরামর্শ। ভারত পাকিস্তান যত ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনুরূপ ক্ষতিগ্রস্ত আমরা যারা নেইবারহুডে আছি, তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভারত পাকিস্তান হামলার প্রভাব আকাশপথে। সীমান্তবর্তী কয়েকটি বিমানবন্দর বন্ধ ঘোষণা। বহু ফ্লাইট বাতিল। ঢাকাগামী দুটি ফ্লাইট ওমান এবং কাতারে অবতরণ। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা। সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। বিমানবন্দর উন্নয়নের নামে 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শেখ হাসিনাকে 8 মে দুদকে তলব। হাজির না হলে থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে 9 তরুণ হত্যা। সাবেক আইজিপি সহ 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। নতুন মামলায় গ্রেফতার গান বাংলার তাপস। এবং জিপিএ 5-পেও ভর্তি যুদ্ধে পিছিয়ে। এবার ঢাবি ভর্তি পরীক্ষায় 90%ই ফেইল। অটোপাস সংক্ষিপ্ত সিলেবাস কেন্দ্রিক পড়াশোনায় কারণ। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার আজাদ কাশ্মীর পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত 26 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 46 জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা জবাবে 10 ভারতীয় নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সেনাবাহিনীর 5টি যুদ্ধ বিমান, 1টি ব্রিগেড সদর দফতর ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। সশস্ত্র বাহিনী পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এখন পর্যন্ত আমরা 5টি ভারতীয় যুদ্ধ বিমান, 3টি রাফাল, একটি SU-30, একটি MiG-29 এবং একটি হেরন ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছি। মসজিদে হামলার পাকিস্তানি দাবির জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনীর পদক্ষেপগুলো ছিল পরিমিত, আনুপাতিক এবং দায়িত্বশীল। এর লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং ভারতীয় সীমান্তে পাঠানো সম্ভাব্য জঙ্গিদের নিষ্ক্রিয় করে দেয়া। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। হামলার জেরে দুই দেশের অনেক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু শক্তিধর দুই দেশকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই প্রতিক্রিয়া জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশ। পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক। এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে ভারত সফরে যাওয়ার কথা জানিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আজাদ কাশ্মীর সহ ভারতের বিভিন্ন জায়গায় অপারেশন সিন্দুরকে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘাতের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন বলে দাবি করেন তিনি। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। এটা খুবই লজ্জাজনক। আমরা ওভাল অফিসে ঢুকতেই খবরটা পেলাম। আমার মনে হচ্ছে কিছু মানুষ আগে থেকেই আঁচ করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। অতীত ইতিহাস থেকে বিচার করলেই তা বোঝা যায়। তারা দশকের পর দশক ধরে লড়াই করছে, আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমি শুধু আশা করি এটা খুব দ্রুতই শেষ হবে।
দুই দেশের সংঘাত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই পক্ষের শীর্ষ নেতারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজে বের করবেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আশা প্রকাশ করেন তিনি। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে শান্ত থাকার ও পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও দুই দেশকে আহ্বান জানান সর্বোচ্চ সংযম প্রদর্শনের। বর্তমান বিশ্ব ভারত পাকিস্তান যুদ্ধের ভার বইতে পারবে না বলে উদ্বেগ জানান তিনি। এই পরিস্থিতিতে কূটনৈতিক ভূমিকা নিতে এগিয়ে এসেছে ইরানও। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত সফরে যাওয়ার কথা জানিয়েছেন। এর আগে তিনি ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানদের সঙ্গে বৈঠক করেন। তেহরানের ভাষ্যমতে এই ধরনের আঞ্চলিক উত্তেজনা যুদ্ধ দিয়ে নয়, বরং আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এদিকে তুরস্ক একমাত্র দেশ হিসেবে সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। ইসলামাবাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত জানান, ভারতের উস্কানিমূলকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অন্যদিকে পাকিস্তানে হামলার জন্য ভারতকে একতরফা সমর্থন জানিয়েছে ইসরায়েল। ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, তেল আবিব নয়াদিল্লির আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আঞ্চলিক স্থিতিশীলতার স্বার্থে উভয় পক্ষকে সংলাপ চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এছাড়া এই পরিস্থিতি পূর্ণমাত্রার সামরিক সংঘাতে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে জাপান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের অপারেশন সিঁদুরের কয়েক ঘন্টার মধ্যেই জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বসেছে ইসলামাবাদ। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে বৈঠকে ভারতের আগ্রাসনের পর উদ্ভূত পরিস্থিতি ও পাকিস্তানের পাল্টা জবাব নিয়ে আলোচনা চলছে। বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে দিল্লিতে বুধবার সকালে কেন্দ্রীয় মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাস বিরোধী অভিযানের পর তাৎক্ষণিক কৌশলগত সিদ্ধান্ত নিতেই এই উচ্চ পর্যায়ের বৈঠক বলে ধারণা রাজনৈতিক মহলের। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী রবিউল ইসলাম আওলাদ। যাচ্ছি তার কাছে। রবিউল, আপনাকে স্বাগত। আমরা গতকাল রাত থেকেই দেখছি উত্তেজনা বিরাজ করছে আমাদের প্রতিবেশী দেশ এবং পাকিস্তানের মধ্যে। তো এই যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এর মধ্যে আহত নিহতের খবরও আমরা পাচ্ছি। এর সর্বশেষ পরিস্থিতি কি চলছে যদি আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ মৌটুসী। আপনি জানেন যে বুধবার গভীর রাতে হামলা চালায় ভারত পাকিস্তানে। এই হামলার পর এখন পর্যন্ত যে সর্বশেষ তথ্য, সেখানে ক্রমে হতাহতের সংখ্যা দুই দেশেই বাড়ছে। ক্ষেপণাস্ত্র হামলার যে দাবি করেছে ভারত যে হামলা চালিয়েছে, তাতে সেখানে তিনি বলেছে যে 9টি অবস্থানে, আজাদ কাশ্মীর সহ পাকিস্তানের 9টি অবস্থানে হামলা চালানো হয়েছে। অন্যদিকে কিন্তু পাকিস্তান দাবি করেছে তারা অধিকাংশ হামলাই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তারা 3টি মাত্র জায়গায় হামলা চালাতে পেরেছে ভারত, এমনটি দাবি করছে। এবং সেই হামলার যে জায়গাগুলো বলা হচ্ছে, সেই হামলার দিক থেকে আপনার নয়াদিল্লি বলছে যে জায়গাগুলো বেছে বেছে, অর্থাৎ সুনির্দিষ্ট যে জায়গায় তারা হামলা চালাতে চেয়েছিল সেগুলোর আগেই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছিল। আমরা একটু দেখতে চাই যে পাকিস্তান বলছে 9টি স্থাপনায় হামলার দাবি করেছে ভারত, 3টি জায়গায় হামলা হওয়ার দাবি পাকিস্তানের। অন্যদিকে 50 বছরের পর প্রথম পাকিস্তানের সবচেয়ে গভীরে হামলার কথা বলছে ভারত। তারা বলছে যে জায়গাগুলো তারা হামলা চালিয়েছে সেই জায়গাগুলো খুবই সুনির্দিষ্ট ছিল এবং সন্ত্রাসী, অর্থাৎ লস্করে তাইয়েবা যে সশস্ত্র সংগঠনের কথা বলা হচ্ছিল, ভারতের যে আপত্তি যে এই হামলার পেছনে তাদের হাত রয়েছে, তাদের অবস্থানে বেছে বেছেই এই হামলার দাবি করেছে। তবে পাকিস্তান কিন্তু এটি বরাবরই অস্বীকার করেছে। পাকিস্তান বলছে যে ভারত যে হামলা চালিয়েছে সেই হামলা পুরোটাই সিভিল, যে বেসামরিক নাগরিক রয়েছে তাদের স্থাপনায় হামলার কথা বলা হচ্ছে। এবং এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে ভারতের হামলায় 2টি মসজিদও ধ্বংস করা হয়েছে, সেই ছবিও তারা প্রকাশ করেছে। আমরা আরও একটু যে এই হামলার পরে পাকিস্তান যে পাল্টা জবাব দিয়েছে, পাকিস্তান যে দাবিগুলো করছে, বিভিন্ন গণমাধ্যমে যে তথ্যগুলো আসছে, সেখানে তারা বলছে যে ভারতের যে রক্ষা কবচ হিসেবে ধরা হয় তাদের সবচেয়ে প্রতিরক্ষা ব্যবস্থায় যে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থাৎ যে গর্বের যে অস্ত্র, সেটিকে তারা বলা হয় রাফাল, অর্থাৎ ফ্রান্সের থেকে নিয়ে আসা যুদ্ধ বিমান। সেই যুদ্ধ বিমানকে কিন্তু পাকিস্তান ধ্বংস করার দাবি করেছে। শুধু রাফাল নয়, এর সঙ্গে আরও 5টি, সর্বমোট 5টি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করেছে পাকিস্তান। শুধু যুদ্ধ বিমানই ধ্বংস নয়, তারা বলছে যে ভারতের অভ্যন্তরে যে ভারতের যে সামরিক স্থাপনা, চেক পয়েন্ট এবং
সামরিক স্থাপনা বিশেষ করে সেগুলোও কিন্তু তারা বলছে যে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং চেকপোস্ট শুধু একাধিক বলা হচ্ছে, মাল্টিপল বলা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, এই ধরনের চেকপোস্টগুলো ধ্বংস করা হয়েছে। আমরা আরেকটু দেখতে পাচ্ছি যে কোনো সময় ক্ষেপণাস্ত্র হামলার জবাব দেবে পাকিস্তান, এমনটি তারা বলেছে যে ভারত যেহেতু আমাদের উপর হামলা চালিয়েছে সেই হামলার পাল্টা প্রতিশোধ হিসেবে আমরা এটা অধিকার রাখি আইনিভাবে যে কোনো সময় সমুচিত জবাব দেওয়া হবে। শুধু কিন্তু এই হামলাই নয়, এই হামলার পরে যে পরিপ্রেক্ষিতে যে ব্যবস্থা হয়েছে আমরা জানি যে সেখানে বিমান বন্দর যেগুলো রয়েছে আশপাশের সেই বিমানবন্দরগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কাশ্মীর এবং আশপাশের যে রাজ্যগুলো রয়েছে ভারতের, সেই রাজ্যগুলোতে বেসামরিক বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পাকিস্তানের যে আকাশসীমা, সেই আকাশসীমাও কিন্তু এড়িয়ে চলছে বিভিন্ন যাত্রীবাহী বিমান। রবিউল, আমরা আলোচনায় আবারও ফিরবো। আমাদের এই বিষয়ে কিন্তু আরও অনেকগুলো প্রতিবেদন রয়েছে, আমরা সেগুলোরও কিছু দেখে নিতে চাই। এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে আকাশপথে। ভারতের পাকিস্তান সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে দেখি সবাই দৌড়ে এসেছে, কেউ জানে না কি করছে। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের আকাশপথেও। সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। বাতিল হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। ভারতের একাধিক বিমান সংস্থা জানিয়েছে জম্মু কাশ্মীর ও সীমান্তবর্তী রাজ্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইস জেট সহ প্রধান এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এয়ার ইন্ডিয়া জানায় দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামননগর, চণ্ডীগড় ও রাজকোটে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয়েছে দিল্লি। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ভোররাতে মুখ্যমন্ত্রীর জারি করা আদেশে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে অবিলম্বে কাজে যোগ দিতে। পাঞ্জাবের সব স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এদিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় নিরাপত্তা সংকটে বাংলাদেশগামী দুটি ফ্লাইট ওমান ও কুয়েতে ফিরে গেছে। শাহজালাল বিমানবন্দর ও ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা ছিল ভোর 5:15টায়। তবে পাকিস্তানের আকাশ অনিরাপদ হওয়ায় নিকটস্থ ওমানের মাস্কাট এয়ারপোর্টে অবতরণ করে। এছাড়া কুয়েত সিটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকায় অবতরণের কথা ছিল ভোর 5:45। তবে 1 ঘন্টার বেশি আকাশে ওড়ার পর আবারও ফিরে যায় কুয়েতে। উভয় ফ্লাইট পাকিস্তানের আকাশপথ দিয়ে ভারত হয়ে বাংলাদেশে আসার কথা ছিল। আমরা এখন আবারও একটু আলোচনায় যেতে চাই রবিউলের সাথে। রবিউল, এই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধ এবং হামলা, পাল্টা হামলা সবকিছু মিলিয়ে আসলে বিশ্ব নেতারা কি বলছেন? যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প বলেছেন এটা লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন এবং মধ্যপ্রাচ্যের দেশ বলি কিংবা চীন বলি সবাই কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো আপনি এই ব্যাপারে যদি বিস্তারিত বলেন। ধন্যবাদ সাদিক। আপনি যেমনটি বললেন, আমার কাছে কিছু তথ্য আছে। সেটি হলো যে এই যে ভারতের হামলার পর সবার আগে কিন্তু প্রতিক্রিয়া জানায় যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবেই সাংবাদিকরা ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে বসেন। তিনি সেই সময় বলেন যে আমি মাত্রই শুনেছি যে হামলাটি হয়েছে এবং এই হামলাটা আসলে খুবই লজ্জাজনক। এই হামলায় কেউ লাভবান হবে না। দীর্ঘদিন ধরে তারা লড়াই করে যাচ্ছে। ঐতিহাসিকভাবেই দুই দেশ একটা বৈরী সম্পর্ক বিরাজ করছে। তিনি এমনটা মন্তব্য করেছেন এবং তিনি অবিলম্বে যেন এই হামলা বন্ধ করা হয় সেটিরও একটি আহ্বান জানিয়েছে দুই দেশের প্রতি। আমরা আরেকটু দেখতে যে ভারত পাকিস্তান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যুক্তরাষ্ট্র। এটা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি কিন্তু সরাসরি বলেছেন যে এই বিষয়ে ভারত এবং পাকিস্তানের সাথে তিনি দফায় দফায় কথা বলছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন যেন এই উত্তেজনা খুব দ্রুত বন্ধ হয়ে যায় এবং এই সংঘাত যেন দীর্ঘায়িত না হয় সেটির ব্যাপারে তিনি ব্যবস্থা নেবেন বলে বা কথা বলবেন বলে এর মধ্যে ব্যবস্থা নিয়েছেন। আরেকটি বিষয় যে পাকিস্তানের পাশে চীন। আমরা জানি যে বরাবরই পাকিস্তানের সবসময় পাশে থেকেছে কিন্তু প্রতিবেশী অন্যতম শক্তিশালী দেশ চীন। চীন কিন্তু এক্ষেত্রে রাগঢাক না রেখেই সবসময় পাকিস্তানের পক্ষে থেকেছে, তবে উস্কানি দেয়নি। তিনি বলেছেন যে চীনের পক্ষ থেকে বলা হয়েছে যে ভারত যে পাকিস্তানে হামলা চালিয়েছে সেই হামলাটা দুঃখজনক। এছাড়া পাকিস্তানের যে নিরাপত্তার উদ্বেগ তৈরি হয়েছে সেটারও একটি
মানে তাদের সেই অবস্থানকে একটা সমর্থন জানিয়েছেন। আরও একটি বিষয় যে দুই দেশকে সংযমের আহ্বান জানিয়েছেন, অর্থাৎ এই পরিস্থিতি যেন আর বাড়তে না থাকে, আলোচনার টেবিলে বসে যেন দুই দেশের সংঘাতটা মেটানো যায়, সে ব্যাপারে কিন্তু শুধু সংযুক্ত আরব আমিরাত না, বেশিরভাগ দেশই কিন্তু এই আলোচনাকে প্রাধান্য দিয়েছে। আরও একটি বিষয় যে সংঘাত বন্ধে দুই দেশের মধ্যে কিন্তু এর মধ্যে আলোচনার উদ্যোগও নিয়েছে ইরান, প্রতিবেশী আরেকটি দেশ। আপনি জানেন যে ইরান কিন্তু এখানে কৌশলী ভূমিকা রাখে, অর্থাৎ পাকিস্তান এবং ভারত দুই দেশের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ গভীর সম্পর্ক বজায় রাখে। এজন্য তারা চিন্তা করেছে যে দুই দেশকে যদি কোনোভাবে আলোচনার টেবিলে বসে সংঘাত বন্ধ করা যায় তার একটি উদ্যোগ নিয়েছে। এর মধ্যে আমরা জানতে পারছি যে বিভিন্ন সংবাদ মাধ্যমে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি ভারত সফরে আসবেন এবং এর আগে তিনি পাকিস্তানও সফর করেছেন। আরও একটি বিষয় কিন্তু আমরা জানি যে রাগঢাক না রেখেই পাকিস্তানের পক্ষে কিন্তু সমর্থন দিয়েছে মুসলিম দেশ আরেকটি তুরস্ক। তবে মধ্যপ্রাচ্যের কিন্তু যে আরেকটি দেশ রয়েছে ইসরায়েল, সেই ইসরায়েল কিন্তু একতরফাভাবে ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা এই যে ভারতে নিযুক্ত ইসরায়েলের যে রাষ্ট্রদূত রয়েছেন তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন, তিনি বলেছেন যে ভারতের আত্মরক্ষার অধিকার রয়েছে, সেই অধিকারকে সবসময় সমর্থন করে। অর্থাৎ এখানে স্পষ্ট বোঝা যায় যে এই যুদ্ধের অবস্থানে একতরফাভাবে ইসরায়েল ভারতের পক্ষে থাকবে। রবিউল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিয়ে আলোচনায় স্টুডিওতে আমার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী রবিউল ইসলাম। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা এবং অর্থনীতি বেশি ক্ষতির মুখে পড়বে, এমন শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানোর ওপর তাগিদ দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় পশ্চিমা বিশ্বের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়বে পুরো বিশ্বেই, তবে নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো। ভারত পাকিস্তান যত ক্ষতিগ্রস্ত হবে তার থেকেও অনুরূপ ক্ষতিগ্রস্ত আমরা যারা নেইবারহুডে আছি সারা বিশ্বে এটার ইম্প্যাক্ট পড়বে। এটা আমাদের অর্থনীতির উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং ইট ক্যানট বি গুড ফর আইদার অফ দি কান্ট্রিজ। এই সংকট ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকেও সমঝোতা চেষ্টার তাগিদ বিশ্লেষকদের। আমাদের আশা থাকবে যে বড় আকারে যেন যুদ্ধে না যায়, কারণ বড় আকারে যুদ্ধ গেলে আরও যে সাপ্লাই লাইনগুলো আছে সেগুলো আরও ব্যাহত হবে এবং সি লাইন যদি ব্যাহত হয় তাহলে আরও বড় ক্ষতি হবে। তো সব মিলে আমাদের দিক থেকে একটা আশা থাকবে যে তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে, বিশেষ করে একটা কূটনীতির মধ্যে যেন তারা যায়। আলোচনায় শান্তিপূর্ণ সমাধান না হলে উভয় দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। রাজশাহীর বাগানে পাকতে শুরু করেছে আম, নামানোর সময় বেঁধে দিল জেলা প্রশাসন। 15 মে গুটি আর 22 মে মিলবে গোপালভোগ। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর দেবে কিনা তা নির্বাচিত সরকারই ঠিক করবে বলে সাফ জানিয়েছে বিএনপি। প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতা জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনে বিলম্ব হয় এমন সংস্কার মেনে নেওয়া হবে না। আলাদা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোড ম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই কোঅপারেট করব। এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সাফ জানান, রাখাইনকে করিডোর দেওয়া হবে কিনা সেটা নির্বাচিত সরকারই ঠিক করবে। করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে, সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাবো। এ সময় সংকট নিরসনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি তুলে ভোট বিলম্বিত করে এমন কোন সংস্কারে হাত না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে, এমন সংস্কারে হাত দিবেন না
যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক সমাবেশে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণায় বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, দেখবেন রাতারাতি সকল সমস্যা সমাধান হয়ে আসবে। সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। গণতন্ত্রের মাতাকে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন অবস্থানে থাকলেও মৌলিক জায়গায় প্রতিটি রাজনৈতিক দলকে ঐক্যমত্যে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শুরুতে আপত্তি থাকলেও পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন সহ 118টি প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় অংশ নিয়ে তারা একথা জানান। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশন ও নাগরিক ঐক্যের প্রতিনিধিরা। আলোচনা শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলো তাদের সহযোগী ও প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একমত হয়ে জাতীয় সনদ তৈরিতে সহায়তা করবে। রাজনৈতিক দলগুলোর মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা, শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। এ সময় উচ্চ ও নিম্নকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবে মত দেন নাগরিক ঐক্যের নেতারা। আলোচনায় ছিল বিচার বিভাগ, ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা, সংবিধানের 70 অনুচ্ছেদ সহ অন্যান্য বিষয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। কোনো একটা দল যদি কাস্টিং ভোটের 1%ও পায়, তাদেরও একজন প্রতিনিধি আপার হাউসে থাকবেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আমাদের অবজারভেশনগুলো জানিয়েছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। ঐকমত্য গঠন ও জাতীয় সনদ তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে বলেও জানান নাগরিক ঐক্যের নেতারা। প্রায় সব ব্যাপারেই একমত। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাকে 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটির উপপরিচালক স্বাক্ষরিত চিঠি ইতিমধ্যে ধানমন্ডির সুধা সদনের ঠিকানায় পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের মুখোমুখি না হলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবে বলে জানিয়েছেন দুদক সংশ্লিষ্টরা। ক্ষমতায় থাকাকালে 15 বছরে বিমানবন্দরে উন্নয়নের নামে অর্থ লোপাটের অভিযোগে তাকে তলব করা হয়েছে। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 4টি উন্নয়ন প্রকল্পে প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গেল জানুয়ারিতে মামলা করে দুদক। লুটপাটের অন্যতম হোতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, সাবেক বিমান সচিব মহিবুল হক, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান সহ 19 জনকে মামলায় আসামি করা হয়। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে 9 তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরের জাহাজবাড়িতে অভিযানে 9 জনকে হত্যার অভিযোগে গত 6 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। ইসলামকে এক ধরনের ফোবিয়া, মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই 3 জন আসামিকে আগামী মাসের 25, 27 এবং 29 মে এই 3 দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হবে।
বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর গুলশান থানার ভ্যান চালক জব্বার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাপসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগেও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় 2 লাখ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া তো দূরের কথা, ন্যূনতম 5 নম্বরও তুলতে পারেনি মানবিক ও বিজ্ঞান ইউনিটের 90%। বিশেষজ্ঞরা বলছেন অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে ফলাফল কেন্দ্রিক পড়াশোনার কারণে জিপিএ 5 পেয়েও প্রতিযোগিতা থেকে ছিটকে পড়ে শিক্ষার্থীরা। আর যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের পাশাপাশি সমস্যা উত্তরণে সমাধান খুঁজছে বোর্ড। শাকিল আহমদের রিপোর্ট। 2001 সালে এসএসসি আর 2003 সালে এইচএসসি পরীক্ষায় চালু হয় জিপিএ পদ্ধতি। প্রথম বছর সারা দেশে মাত্র 76 জন জিপিএ 5 পেয়েছিলেন। তবে সবশেষ এসএসসির ফলাফলে সর্বোচ্চ এই গ্রেড অর্জন করেছেন 1,82,129 জন শিক্ষার্থী। 2 দশকের ব্যবধানে জিপিএ 5-এর এমন ছড়াছড়ি খুশির সংবাদ হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তরা কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বেশ কিছু হতাশাব্যঞ্জক চিত্র। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পাশাপাশি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এই 2 ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পাওয়া 1,33,561 জন পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে 1,21,000 জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। উভয় ইউনিটে অকৃতকার্যের হার 90%-এর বেশি। বিশেষজ্ঞরা বলছেন বিগত সরকারের সময়ে শিক্ষার মানের তুলনায় ফলাফলকে গুরুত্ব দেয়া, উত্তরপত্র মূল্যায়নে শিথিলতা দেখানো, নম্বর বাড়িয়ে দেওয়ার প্রবণতার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেখেন 95%-এর মতো তারা আমাদের যে প্রত্যাশিত স্কোর সেটি পায়নি। তারা শর্ট সিলেবাস পরীক্ষা নেওয়া প্লাস হলে যে আমরা অটো পাশের যে তার ফল কিন্তু আমরা শিক্ষণ ঘাটতি দেখতে পাচ্ছি। আর চলতি বছর প্রকৃত মাপকাঠিতে দক্ষতা নির্ণয়ের কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গ্রেস দেওয়া, প্রশ্নের হলে সুবিধা পাওয়া, উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা দেওয়া, যেখানে নম্বর দেওয়া, তার পার্সেন্টেজ বাড়াতে হবে। 90 আপ, 97, 95 এই যদি একটা বোর্ডের পার্সেন্টেজ হয়। ফলাফলের পাশাপাশি শিক্ষার মান, শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা নিশ্চিতে যুগোপযোগী কারিকুলাম ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সেই অংশটা আমরা পালন করছি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরো থাকছে। পাকিস্তান ভারত সংঘাতের জেরে পাকিস্তান অবস্থানরত রিশাদ নাহিদকে নিয়ে উদ্বিগ্ন বিসিবি। নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ ক্রিকেট বোর্ডের। ঠাকুরগাঁও সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে আটক করে ভারতে নিয়ে গেছে বিএসএফ। এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজেপি। ভোরে রানীশঙ্কৈল উপজেলার জগদল সীমান্তে কয়েকজন বাংলাদেশি হাঁটাহাঁটি করছিলেন। এই সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজেপি। আটককৃতদের মধ্যে শামীম ও মেহেদুলের বাড়ি বালিয়াডাঙ্গির জিয়াবাড়ি এলাকায়। মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা এবং বিজেপির সদস্যসহ 34 জনকে ফেরত পাঠানো হচ্ছে। তাদের নিয়ে দুপুরে মিয়ানমারের একটি বিমান কক্সবাজার বিমানবন্দরে আসে। এর আগে বেলা 11টার দিকে রামু থেকে মিয়ানমারের সেনা ও বিজেপির সদস্যকে কক্সবাজার বিমানবন্দরে আনা হয়। আর কক্সবাজার কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আনা হয় আরও 6 জন মিয়ানমার নাগরিককে। তাদের সাজাভোগ শেষে স্বদেশে ফেরত পাঠানো হচ্ছে। এর আগে 3 দফায় পালিয়ে আসা আরও 752 জনকে স্বদেশে ফেরত নিয়েছিল মিয়ানমারের জান্তা সরকার। আর সেদেশে কারাভোগ শেষে ফিরেছে 214 বাংলাদেশি।
উপাচার্যের পদত্যাগের দাবিতে বাসভবনে তালা দিয়ে বিক্ষোভ করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে ক্যাম্পাসে আছেন সহকর্মী অপূর্ব। সরাসরি যাচ্ছি তার কাছে। অপু, আধা ঘন্টা আগে অর্থাৎ দুপুর 2টার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা এই বাসভবনের যে বিদ্যুৎ লাইন এবং পানির লাইন সেটিও কেটে দেবেন। ঠিক এই মুহূর্তের সরাসরি চিত্রটা দেখাচ্ছি। প্রধান ফটকের সামনের এই কিছুক্ষণ আগেও এখানে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিল, তারা এই মুহূর্তে এখান থেকে মিছিল নিয়ে একটি বিশ্ববিদ্যালয়ের ভিতরে চলে গিয়েছে। তারা বেশ কিছুদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে আসছে, প্রায় 3 সপ্তাহ ধরে ধারাবাহিকভাবে তারা প্রথমে 22 দফা, তারপর 4 দফা, এখন দফা 1, সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পদত্যাগ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সুচিতা শারমিনের সাথে কিছুক্ষণ আগে মুঠোফোনে আমার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন, তিনি দাবি করেছেন শিক্ষার্থীদের 4 দফা দাবি তিনি মেনে নিয়েছিলেন, তারপরও কেন এই ধরনের আন্দোলন সেটি তার বোধগম্য নয় বলে উপাচার্যের দাবি। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন তারা যখনই কোনো আন্দোলন করেন তখনই সেই শিক্ষার্থীদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়, নানানভাবে হয়রানি করা হয়। বিশ্ববিদ্যালয়ের একেবারেই যে সামান্য ছোট ছোট যে দাবিগুলো সেগুলো নিয়েই তারা কিন্তু আসলে ধারাবাহিকভাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন কর্মসূচি আসছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের কোনো কর্মসূচিতে কর্ণপাত না করে, কোনো শিক্ষার্থীদের আন্দোলনের শিক্ষার্থীদের যোগাযোগ না করার ফলশ্রুতিতে এখন তারা 1 দফা দাবি নিয়ে এসেছে। কিছুক্ষণ আগে এই উপাচার্যের বাসভবনের ভিতরে যারা ছিল তাদেরকে বের করে দিয়ে ঠিক এই একটি তালা ঝুলিয়ে দিয়েছে এবং সামনেই এখানে মৃত প্রশাসন নামে একটি প্রতীকী কফিন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভিতরেই ছিল, নিরাপত্তা কর্মীরা ছিল এবং যারা কর্মচারীরা ছিল এই উপাচার্যের বাসভবনে তাদেরকে বের করে দিয়ে সামনে একটি মৃত প্রশাসন নামে একটি কফিন রাখা হয়েছে এবং গেটে তালা ঝুলিয়ে দিয়েছে। শিক্ষার্থীরা যতক্ষণ না পর্যন্ত নতুন ভিসি এখানে না হবে ততক্ষণ তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের। সরাসরি যুক্ত ছিলাম বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। অনুমোদনহীন হাউজিংগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজুক। বুধবার কেরানীগঞ্জের আটি হাউজিংয়ে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। দেখা যায় পুরো হাউজিংটি রাজুকের অনুমোদনের বাইরে। অভিযানে 6টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং একটি ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। রাজধানী ও আশেপাশের এলাকায় নকশার বাইরে গিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে শক্ত অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের আটিবাজার ঘেঁষে গড়ে ওঠা আটি মডেল টাউন এলাকায় অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ সড়কের মধ্যে পড়ায় ভেঙে ফেলা হয়। রাজুকের একদল বলে পারমিশন দেওয়ার ক্ষমতা নেই, আরেকদল বলে পারমিশন দিবেন, রাজুকে যান। আমরা সবই করি কিন্তু আসলে কিছুই হচ্ছে না। একটা সাধারণ পরিবার থেকেই ছোট ছোট করে এতটুকু করছে, তো তাদের এটা একটা বড় ক্ষতি। আমাদের সকল কার্যক্রম চালু করে দিয়ে যেগুলো নিয়ম নীতি আছে আমরা সেটা ফলো করেই আমরা কাজ আবার রানিং করতে চাই। রাজুক বলছে হাউজিংগুলোর অনুমোদন না থাকায় এর আগেও ভবন নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে 6টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং একটি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। ভবন মালিকগণ যারা নির্মাণ কাজ করে যাচ্ছেন তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে বা তাদেরকে অনুমোদন নেওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু ওনারা কাজ বন্ধ না রেখেই অননুমোদিতভাবে ভবনগুলো গড়ে তুলছেন। যেহেতু হচ্ছে যে রাজুকের আওতাধীন এলাকা, তাহলে যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে রাজুক, নকশা নিতে হলে রাজুক থেকে নিতে হবে, কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারেন নাই। অবৈধভাবে ভবন নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানায় রাজুক। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেশের পুঁজিবাজারে হঠাৎ বড় পতন চলছে। প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে আজ সকাল থেকে অব্যাহতভাবে পড়ছে সূচক, তবে আগের দিনগুলোর তুলনায় লেনদেনের পরিমাণ ঊর্ধ্বমুখী। বুধবার সকালে লেনদেন শুরু হওয়ার পর থেকেই সূচকের পতন দেখা দেয়। ডিএসই এর ওয়েবসাইটের তথ্য অনুসারে দুপুর 2টা পর্যন্ত প্রধান সূচক ডিএসই এক্স 146 পয়েন্ট পরে অবস্থান করছে 4805 পয়েন্টে। পাশাপাশি বড় পতন হয়েছে অপর দুই সূচক ডিএসই এস ও ডিএস 30 সূচকেও। ডিএস সরিয়া সূচক পড়েছে 41 পয়েন্ট ও ডিএস 30 পড়েছে 38 পয়েন্ট। এদিকে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে 381টি প্রতিষ্ঠানেরই শেয়ারের দর কমেছে, বিপরীতে বেড়েছে মাত্র 8টি প্রতিষ্ঠানের শেয়ার দর। বেলা 2টা পর্যন্ত মোট লেনদেন হয়েছে 448 কোটি টাকা। 15 মে থেকে রাজশাহীর বাজারে নামবে গুটি আম। গোপালভোগ পাওয়া যাবে 12 মে।
এরপর থেকে পর্যায়ক্রমে বাজারে উঠবে বাকি জাতের আম। দুপুরে নিজ সম্মেলন কক্ষে বাগান মালিক, ব্যবসায়ী, ফল গবেষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার সময়সীমা ঘোষণা করেন জেলা প্রশাসক। কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম পেড়ে বাজারজাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়। পাকিস্তান ভারত সংঘাতের জেরে পাকিস্তানে অবস্থানরত 2 ক্রিকেটার রিশাদ, নাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। এই দুজনের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের টি-20 সিরিজও। যদিও এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করেননি বিসিবি বস। পিএসএলে লাহোর কালান্দার্সে 5 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। পেশোয়ার জালমেইর হয়ে মাঠে নামার অপেক্ষায় নাহিদ। এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে আছেন তারা। শুক্রবার এ 2 বাংলাদেশি ক্রিকেটারের মুখোমুখি লড়াই উপভোগের আশায় ভক্তরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে 22 গজে মনোনিবেশ করাই তো চ্যালেঞ্জিং। মুহূর্তে আমাদের বেশি কনসার্ন হলো আমাদের 2টা প্লেয়ার পিএসএল খেলতেছে। সকালবেলা ডিফেন্স অ্যাসোসিয়েশনের সাথে কথা বলছে সিইও। আমি পাকিস্তানের পিএসএল এর সিইওর সাথে কথা বলছি। লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে থাকবে বোধহয়। একটা প্রেস রিলিজ যাবেন। অ্যান্ড অলসো আই টক টু রিশাদ। নাহিদকে এখনো পাইনি। এই মুহূর্তের নিউজ আর কি থাকো ওটার জন্য আরো অপেক্ষা করতে হবে। প্রশ্ন উঠছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও। 25 মে থেকে 3 জুন দেশটিতে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াতে পারে, সিরিজ আদৌ মাঠে গড়াবে কিনা, সেসব নিয়ে জোর গলায় কিছু বলতে পারছেন না বিসিবির শীর্ষ কর্তা। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও আগস্টে ভারতের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ আয়োজন নিয়ে এখনও বেশ আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। এবং নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা। সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয় দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।